ইতিহাসে হয়তো এমন আর কোনো নেতা নেই যাকে নিয়ে একই সাথে এত উদযাপন আর এত বিতর্ক হয় যেমনটা এই লোকটাকে নিয়ে হয়। কারো কাছে তিনি আধুনিক তুরস্কের ত্রাণকর্তা, আবার কারো কাছে তিনি অটোমান সাম্রাজ্য ও খিলাফতের কবর রচয়িতা, আবার কারো মতে তিনি একজন বীর বিজয়ী নেতা, কারো কাছে তিনি একজন একনায়ক স্বৈরশাসক। তিনি একদিকে তার জাতির পিতা, অন্যদিকে এক নায়ক। বলছি মোস্তফা কামাল আতাতুর্কের কথা। তার নামের এই আতাতুর্ক শব্দটার মানেই হচ্ছে তুর্কিদের পিতা। আর মোস্তফা কামাল নামটা এতটাই সম্মান পায় যে আজকের দিনেও দেখেন আপনি চিন্তা করলে এমন কাউকে ঠিকই পাবেন যার নাম এই মোস্তফা কামাল। অটোমানদের হয়ে অজস্র যুদ্ধে অংশ নেয়া, পৃথিবীর ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এম্পায়ারের লেগাসি ক্যারি করা, আর ইসলাম থেকে সরে এসে সেকুলার দেশ বানানো, ইভেন আজকের দিনের যেই টার্কিশ ইন্টেলিজেন্স এতটা অ্যাক্টিভ তার পেছনেও ছিল এই একজন মানুষেরই হাত। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন মৃত্যুর ৮০ বছর পরেও এই আতাতুর্কের নামটা তুরস্কে এতটা শক্তিশালী? কিভাবে একজন মানুষই বিশাল এক সাম্রাজ্যের ধ্বংসস্তূপ থেকে একটা নতুন রাষ্ট্র বানালেন, আর সেই সাথেই রেখে গেলেন আজও চলমান কিছু বিতর্কের বীজ? আজকের ভিডিওতে আমরা এক্স্যাক্টলি সেইটাই দেখব। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। আতাতুর্কের জন্ম কিন্তু সে সময়ের অটোমান আর বর্তমান সময়ে গ্রিসের একটা শহর সালোনিকার একটা ডিস্ট্রিক্টে। জন্মের সময় তার নাম ছিল শুধুই মোস্তফা। তার বাবা আলী রেজা এফান্দি পেশায় কখনো ছিলেন মিলিটারি অফিসার, আবার কখনো ছিলেন জাস্ট কাঠের ব্যবসায়ী। আর মোস্তফা কামালের ফ্যামিলির নারী ছিল সেই মেসিডোনিয়াতেই। তার পূর্বপুরুষেরা কোন্যা আর আইদিন রিজন থেকে এসে মেসিডোনিয়ায় বসতি করে প্রায় 14 থেকে 15 শতাব্দীর দিকে। আর তার শিক্ষা জীবন শুরু হয় দাদা হাফিজ মেহমেদ এফেন্দির পরামর্শে ধর্মীয় স্কুলেই। কিন্তু পরে তার বাবা তাকে শেমসি এফেন্দি স্কুলে নিয়ে আসেন, যেটা কম্পারেটিভলি মডারেট একটা স্কুল ছিল। স্কুল জীবন চলাকালীন সময়ে মোস্তফা তার বাবাকে হারান। কিছুদিন তার চাচার সাথে থাকার পর তিনি স্যালোনিকায় ব্যাক করে প্রাইমারি এডুকেশন কমপ্লিট করেন, আর এরপর ভর্তি হন সালোনিকা জুনিয়র হাই স্কুল ফর সিভিল সার্ভেন্টসে। অল্প কিছুদিনের মধ্যেই 1893 সালে তাকে মিলিটারি জুনিয়র হাই স্কুলে ট্রান্সফার করা হয়। আর এই সময়ে তার ম্যাথের টিচার মোস্তফা বে তার নামের সাথে কামাল শব্দটা যুক্ত করেন। এই তার নামের সাথে কামাল শব্দটা যুক্ত হওয়ার পেছনেও কিন্তু একটা মজার গল্প আছে। একটু আগেই বলেছি তার শিক্ষকের নামও ছিল মোস্তফা, কিন্তু আমাদের গল্পের মোস্তফার গণিতের প্রতি ভালোবাসা আর জ্ঞান এতই দ্রুত সেই শিক্ষককে ছড়িয়ে যাচ্ছিল যে ওই শিক্ষকই বলেন, এক ক্লাসে 2 জন মোস্তফা থাকতে পারে না, তুমি এখন থেকে মোস্তফা কেমাল। এই কেমাল শব্দটার অর্থ হচ্ছে পারফেকশন। 1899 সিনিয়র হাই স্কুল শেষ করে তিনি ইস্তানবুলের মিলিটারি কলেজে যোগদান করেন। অ্যান্ড এখান থেকেই আসলে তার ব্রিলিয়ান্স সবার চোখে পড়া শুরু করে। 1902 সালে লেফটেন্যান্টের র্যাঙ্ক নিয়ে তিনি গ্র্যাজুয়েট করেন, অ্যান্ড এখানেই হায়ার স্টাডি তিনি চালিয়ে যান। 1905 সালে হায়ার স্টাডি শেষে ক্যাপ্টেন হিসেবে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পান বর্তমান সিরিয়ার দামাস্কাসের 5ম আর্মিতে। মোস্তফা কামাল যেই সময় তার স্কুল জীবন পার করছেন, আপনারা যদি অটোমান ইতিহাস পড়ে থাকেন এটা জানবেন সেই সময় কিন্তু অটোমান হিস্ট্রির একটা বড়সড় ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে গ্রিসের সাথে যুদ্ধ। 1897 এপ্রিলে অটোমানরা গ্রিসের সাথে যুদ্ধ ঘোষণা করে, অ্যান্ড জাস্ট 1 মাসের মধ্যেই সেই যুদ্ধে তারা জিতে যায়। কিন্তু এর পরপরই ইউরোপিয়ান পরাশক্তিরা এসে এখানে হাত দেয়, অ্যান্ড তারা বিভিন্নভাবে অটোমানদেরকে বাধ্য করে একটা আর্মিস্ট্রিতে সাইন করার জন্য। যেই জায়গাটা নিয়ে যুদ্ধ, ক্রেটে, সেটা অটোমানরা পেলেও সেটা একটা অটোনোমাস রিজিয়ন হিসেবেই থাকে। মানে যুদ্ধ জিতেও আসলে অটোমানরা এই যুদ্ধে কিন্তু জেতে না। এই সময় থেকেই কিন্তু সেই সময় সব স্কুল কলেজের ছেলে মেয়েদের এবং ইনক্লুডিং মোস্তফা কেমালের পশ্চিমাদের উপর একটা ক্ষোভ জমা হতে থাকে। 2 বছরের মধ্যেই অ্যাডজুট্যান্ট মেজর হিসেবে মনেস্টারিয়ার 3rd আর্মিতে প্রমোশন পান তিনি। আর সেই সময়টায় অটোমান মিলিটারিতে একটা বড় দ্বন্দ্ব চলছিল স্কুল ট্রেন্ড অফিসার এবং রেজিমেন্ট ট্রেন্ড অফিসারদের মধ্যে। রেজিমেন্ট ট্রেন অফিসাররা ছিল পুরোপুরি ফিল্ড সেন্ট্রিক, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তারা অনেকটাই পেছনে, কিন্তু তাদের আবার প্রমোশন হচ্ছিল খুবই দ্রুত। আর এর পেছনে তো বুঝতেই পারছেন তাদের সিন্ডিকেটের একটা বড় ফ্যাক্টর তো ছিলই।
কিন্তু প্রমোশন পেলে কি হবে? শিক্ষাগত যোগ্যতার অভাবটা বোঝা যায় যখন ডিসিশন মেকিং এর সময় আসে। অটোমান মিলিটারির দুর্বল হয়ে পড়ার পেছনে অনেকেই এটাকে একটা কারণ হিসেবে দেখেন। আর ঠিক এখান থেকেই মোস্তফা কেমালের মিলিটারি ব্রিলিয়ান্সের কাহিনী শুরু হয়। একটু আগে যেটা বললাম, এই ব্যাপারে মোস্তফা কামালেরও ভিউ ছিল বেশ সলিড। শিক্ষাগত যোগ্যতা ছাড়া সৈনিকদের তিনি কিন্তু সৈনিক ছাড়া মানতে একেবারেই রাজি ছিলেন না। অ্যান্ড সেই সময়ের কনজারভেটিভ রুলাররা ছিল আতাতুর্কের এমন মেন্টালিটির বিরুদ্ধেই। সেই সময়ে অটোমান এম্পায়ারের বিখ্যাত ইয়াং টার্ক মুভমেন্ট শুরু হচ্ছিল। আর এই ইয়াং তুর্করাই যখন সুলতান আব্দুল হামিদ দ্য সেকেন্ডের থেকে পাওয়ার কেড়ে নিয়ে কনস্টিটিউশনাল মনার্কি প্রতিষ্ঠা করে, তখন ইস্তানবুলে প্রবেশ করা আর্মি কোরের চিফ অফ স্টাফ হিসেবেই ছিলেন মোস্তফা কেমাল। 1910 সালে তাকে আলবেনিয়ায় পাঠানো হয়, যেটাও সেই সময় অটোমান প্রভিন্স ছিল। তখন সেখানে ইসা বোলেতিনির নেতৃত্বে আলবেনিয়ার আপরাইজিং চলছে। 1911-এ ফ্রান্সে হওয়া পিকার্ডি ম্যানুভারেও তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপর 1911-তেই আবার মিনিস্ট্রি অফ ওয়ারের হেডকোয়ার্টারেও কিছুদিন পোস্টেড ছিলেন তিনি। সেই বছরই অটোমানদের সাথে কিন্তু ইতালির একটা যুদ্ধ বাধে, যেটাকে বলা হয় ইতালো তুর্কিশ ওয়ার। আর সেই যুদ্ধে তার প্লেসমেন্ট ছিল তোব্রুক ফ্রন্টে। এখানে ঘটনাগুলো আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ এটা সরাসরি অটোমান এম্পায়ারের পতনের সাথে রিলেটেড। অটোমান এম্পায়ারের পতন নিয়েও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে এগুলো অনেক বিস্তারিত বলা হয়েছিল। আর এই ভিডিওটা যেহেতু আতাতুর্ককে নিয়ে স্পেশালি, এজন্য তার রোল এই ঘটনাগুলোর সময় কি ছিল আমি সেগুলোই সরাসরি উল্লেখ করলাম, রেদার দেন এই পুরো ঘটনাগুলো এক্সপ্লেন করা। আশা করি বুঝাতে পেরেছি। তো এই তোব্রুক ফ্রন্টে পোস্টিং থাকার পর 22 ডিসেম্বর সেই যুদ্ধে কিন্তু জয়ী হয় তুর্কিরাই। তারপর তাকে দেরনা ফ্রন্টে কমান্ড ইন চিফ হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়। এরপর 1912-তে আরও একটা বড় যুদ্ধ শুরু হয়, বালকান ওয়ার। এইটা শুরু হওয়ার সাথে সাথেই মোস্তফা কেমাল তখন গালিপলি আর বোলায়ের ট্রুপসদের সাথে যুদ্ধে যোগদান করেন। এদিরনা আর ডিমেতোকায়ের পুনরুদ্ধারে তার বেশ ভালো রকম একটা অবদান ছিল। এরপর 1913 সালে তাকে সোফিয়াতে পোস্টিং করা হয়। আর এই চাকরিতে থাকার সময় প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের কয়েকদিন আগেই কিন্তু তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে প্রমোটেড হন। আর এরপর তাকে তেকিরদাগে পাঠানো হয় 19 ডিভিশনকে অর্গানাইজ করার জন্য। এই কাজ করার সময় তিনি খুব প্রিসাইসলি প্রেডিক্ট করেন গালিপলিতে কোথায় অ্যালাইড ফোর্স ল্যান্ড করবে। আর মিলিটারি নলেজ আর কমব্যাট এক্সপিরিয়েন্সের কারণে খুবই দ্রুত সে ফ্রন্টের লাইন কমান্ডার রোলে তিনি প্রমোটেড হন। তারপর বিশ্বযুদ্ধ চলার মধ্যেই তাকে আবারও ককেসাস ক্যাম্পেইনে পাঠানো হয়েছিল, অর্থাৎ বর্তমানের ককেশীয় অঞ্চলে। আর এই ক্যাম্পেইনও সফলভাবে শেষ হওয়ার পর গভর্নমেন্ট তাকে হেজাজের নতুন একটা আর্মি বানিয়ে সেটা মোস্তফা কামালের হাতে দেওয়ার দায়িত্ব নেন। কিন্তু তখনই সরাসরি মোস্তফা কামাল এটা ডিনাই করে। তার জন্য এত ক্যাম্পেইনে যাওয়াটা আসলে সেন্স মেক করছিল না। আর এই কারণেই অনেকে হয়তো ভাবতে থাকে যে মোস্তফা কামালের লক্ষ্য হয়তো একদম সেকেন্ড আর্মির টপ পজিশনে যাওয়া, কিন্তু তার টার্গেট যে আরো অনেক দূর সেটা সেই সময়ে কেউ কিন্তু বুঝতে পারেনি। 1917 সালের 7 মার্চ সেকেন্ড আর্মির ওভারঅল কমান্ড মোস্তফা কামালের হাতে তুলে দেওয়া হয়। মাত্র 35 বছর বয়সে অটোমান এম্পায়ারের ওয়ান অফ দ্য লার্জেস্ট মিলিটারি ফোর্সের দায়িত্ব এখন মোস্তফা কামালের হাতে। আর ঠিক সেই একই সময়ে পৃথিবীতে কিন্তু আর একটা বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রাশিয়ান রেভলিউশন। এই রেভলিউশন নিয়েও আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম, সেটাও উপরে পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ওই রেভলিউশনের জন্য কি কি হয়েছিল বা রেভলিউশনের মধ্যে কি কি হয়েছিল সেগুলো আর এখানে বলবো না, বাট ওইটার প্রভাব আমাদের এই মোস্তফা কামালের জীবনে কি কি পড়েছিল সেটাই আমাদের আলোচ্য বিষয়। তো রাশিয়ার মানুষজন জারের দুঃশাসনে এক ধরনের টিপিং পয়েন্টেই ছিল। আনাতোলিয়া থেকে মোস্তফা কামালের পুশে রাশিয়া উইথড্র করছে এই খবর আসলে এইবারই সেখানে কিন্তু পুরোপুরি রেভলিউশন শুরু হয়ে যায়। তো একটু আগে যেটা বললাম, মোস্তফা কামালকে কিন্তু সেকেন্ড আর্মির কমান্ড দেওয়া হয়েছিল। আর এই সেকেন্ড আর্মি আবার রিপোর্ট করত জার্মানের জেনারেল এরিক ভন ফালকেনহাইনের কাছে। কিন্তু জেনারেল ভন ফালকেনহাইনের সাথে মোস্তফা কামালের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ইভেন এক পর্যায়ে তিনি ভন ফালকেনহাইনের বাজে ম্যানেজমেন্ট নিয়ে কমপ্লেন করে তিনি তালাত পাশার কাছে একটা চিঠিও লেখেন। এই চিঠিতে তিনি সরাসরি বলেছিলেন যে অটোমানদের জমি অটোমানরাই সামলাবে, এখানে জার্মানদের কোনো আমাদের হেল্প দরকার নাই। কিন্তু তালাত পাশা তার লেখাকে সে সময় পাত্তাই দেয় নাই। মোস্তফা কামাল সরাসরি রিজাইন করেন এবং ইস্তানবুলে ফেরত যান। আর সেখানে থাকার সময় অটোমান ক্রাউন প্রিন্স মেহমেদ ভেহিদ্দিনের আমন্ত্রণে অস্ট্রিয়া, হাঙ্গেরি আর জার্মানি সফরে যান তিনি। সেই সফরেই জার্মান আর ওয়েস্ট ইউরোপিয়ান ফ্রন্টলাইন ভ্রমণ করে এসে তিনি এই ডিসিশনে আসেন যে এই যুদ্ধে জেতা সেন্ট্রাল পাওয়ারদের দ্বারা আসলে সম্ভব না। এন্ড এই জিনিস তিনি তার সফর শেষে জাস্ট নিজের থেকে ভাবেই নাই, সরাসরি একদম পাবলিকলি তিনি এই কথাটা বলেন। 1918 সালে মেহমেদ দ্য সিক্সথ নতুন সুলতান হিসেবে সিংহাসন নেওয়ার পর মোস্তফা কেমালকে ফিলিস্তিনে 7th আর্মির কমান্ডার হিসেবে পাঠান।
এই 7th আর্মি সে সময় মেগিডোতে ফ্রন্ট লাইনের সেন্ট্রাল সেক্টর হোল্ড করেছিল, আর তার সেখানে থাকাকালীনই তারা ব্রিটিশ আর্মির কাছে বেশ বাজেভাবেই একটা যুদ্ধে হারে। এটা নিয়ে সে সময় একটা কথাও প্রচলিত হয়, দ্য রয়্যাল আর্ম ফোর্স লস্ট 4 বাট দ্য টার্কস লস্ট এ হোল কর্পস। এরপর অক্টোবরের 30 তারিখ আর্মিস্ট্রিস অফ মুন্ড্রোস সাইন করার মধ্যে দিয়ে অটোমানরা অফিসিয়ালি সারেন্ডার করে। 31 তারিখই মোস্তফা কামালকে ইলদিরিম আর্মি গ্রুপের কমান্ড দেওয়া হয়। তার দায়িত্ব ছিল বেসিক্যালি সিভিলিয়ানদের মধ্যে অস্ত্র বিলি করা, যেন অ্যালাইড ফোর্স যখন ইস্তানবুলে ঢুকবে তখন দরকার হলে তারা তাদের সেলফ ডিফেন্স করবে। এরপর তিনি নজর দেন বেঁচে থাকা অটোমান ট্রুজদের দেশে নিয়ে আসার জন্য। আর এই দুইটা কাজ করার সময় মোস্তফা কামাল ট্রুলি অটোমানদের সাথে মিশে যান। তাদের ক্ষোভ, লজ্জা সবকিছুই তিনি অনুভব করেন এবং ছোটকাল থেকেই ভয়ঙ্কর প্রাইড নিয়ে বড় হওয়া একজন পোরখা অটোমান মিলিটারি ট্যাকটিশিয়ান হিসেবে এই আর্মিস্ট্রিস অফ মুন্ড্রোস মোস্তফা কামালের জন্য একটা গালে জুতার বাড়ির মতো ফিল হয়। যুদ্ধের আনুষ্ঠানিকতা শেষ হলে এবার শুরু হয় বিশাল অটোমান সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করা। ব্রিটিশ, ইতালিয়ান, ফ্রেঞ্চ আর গ্রিকরা নজর দেয় আনাতোলিয়ায়। ইস্তানবুল সেই সময় পুরোপুরি অকুপাইড, স্মিরনা অকুপাইড, অর্থাৎ অটোমান এম্পায়ার তখন কার্যতভাবে আর নাই। জাস্ট হয়তো বা কাগজপত্রে আছে, কিন্তু কন্ট্রোলের দিক থেকে নাই। আর এই জিনিসটাই সবার আগে কিন্তু বুঝতে পেরেছিলেন মোস্তফা কামাল, আর এই কারণেই তিনি এমন কিছু কাজ করেন যার কারণেই তাকে জাতির পিতা বলে আজকের দিনেও স্বীকার করে তুর্কিরা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি সিদ্ধান্ত নেন যে তার দেশকে তিনি পশ্চিমাদের হাতে তুলে দিবেন না। মোস্তফা কামাল অটোমানদের পাওয়ারে থাকা সরকারকে কখনোই পছন্দ না করলেও সবসময় একটা ডিপ্লোম্যাটিক গেম খেলে গিয়েছিলেন, আর যেই কারণেই তাকে সব সরকারই পছন্দ করত। এ কারণেই আর্মিস্ট্রিস অফ মুন্ড্রোসের পর তাকে এবার 9th আর্মি এর দায়িত্ব দেওয়া হয়, তাকে কিছু কাজও দেওয়া হয়। কিন্তু মোস্তফা কামালের প্ল্যান সেই সময় ছিল পুরোপুরি ভিন্ন। 1919 সালের 19শে মে তিনি সামসুনে পৌঁছান। তার লক্ষ্য ছিল একটা ন্যাশনাল ডিফেন্স ফোর্স বানানো। ততক্ষণ পর্যন্ত তার হাতে একটা আর্মি আছে, এরপর লাগবে একটা জনগণের সাপোর্ট। জুনে অ্যামিসা সার্কুলার প্রকাশ করেন তিনি, যেখানে ঘোষণা করা হয় দেশের স্বাধীনতা হুমকির মুখে। 8 জুলাই অটোমান আর্মি থেকে তিনি রিজাইন করেন। ব্রিটিশদের চাপে তার বিরুদ্ধে কিন্তু এই সময় একটা অ্যারেস্ট ওয়ারেন্টও জারি করে সোকল্ড অটোমান সরকার। কিন্তু কাজিম কারাবেকির আর ইস্টার্ন অ্যানাতোলিয়ার অন্যান্য মিলিটারি কমান্ডাররা এই আদেশের বিরুদ্ধে গিয়ে মোস্তফা কামালের সঙ্গে যোগ দেন। 4 সেপ্টেম্বর তিনি সিভাসে একটা কংগ্রেস ডাকেন, যেখানে অটোমান এম্পায়ারের বিভিন্ন প্রান্ত থেকে অজস্র গভর্নররা এসে যোগ দেন। এই কংগ্রেসে মিসাল ই মিলি বা ন্যাশনাল প্যাক ঘোষণা করা হয়। মুস্তফা কামাল এই কংগ্রেসের হেড অব দ্য এক্সিকিউটিভ কমিটি হিসেবেও সিলেক্টেড হন। অটোমান পার্লামেন্টের লাস্ট ইলেকশনে মুস্তফা কামালের দল বিশাল ব্যবধানে জয়লাভও করে। কিন্তু আঙ্কারা থেকে এসে ক্ষমতায় বসার আগেই ব্রিটিশ ফোর্স এসে ইস্তানবুল দখল করে নেয়। মুস্তফা কামাল ঘোষণা দেন আর একটা ন্যাশনাল ইলেকশনের, যেটা সিট হবে আনকারাতেই। 1920-এ এই গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি আনকারায় তাদের প্রথম পার্লামেন্ট কল করে মোস্তফা কামালকে স্পিকার হিসেবে রেখে। পৃথিবীর ইতিহাসের সবথেকে রেয়ার কিছু পলিটিক্যাল ফেনোমেনার একটা শুরু হয় এই প্রায় মৃতপ্রায় অটোমান এম্পায়ারে, যেটাকে বইয়ের ভাষায় বলা হচ্ছে ডায়ারার্কি, যেখানে এক দেশের 2 জন রুলার। মে মাসে পাওয়ার স্ট্রাগল এতটাই বাজে অবস্থা যায় যে টার্কিশ কোর্ট মার্শাল মুস্তফা কামালের মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ দেয়। আগস্টের 10 তারিখ গ্র্যান্ড ভিজিরের দামাত ফেরিদ পাশা ট্রিটি অফ সেভরেস সাইন করেন। আর এই ট্রিটি অফ সেভরেসে কি লেখা ছিল এইটা সেই সময় জনগণ জানত না। বেসিক্যালি আনাতোলিয়ার খুব ছোট একটা অংশ বাদে বাকি পুরো অটোমান সাম্রাজ্যই ভাগ করে নিয়ে যাওয়ার প্ল্যান লেখা ছিল এই ট্রিটি অফ সেভরেসে। মোস্তফা কামাল এই নিউজটা পাওয়ার সাথে সাথেই একটা বিশাল ন্যাশনাল আর্মি গঠন করা শুরু করেন। এই ন্যাশনাল আর্মি একদিকে যুদ্ধে নামে খিলাফতের আর্মির এগেইনস্টে, আবার অন্যদিকে পূর্বে আর্মেনিয়ান ফোর্স, আবার পশ্চিমে গ্রিক ফোর্সদের সাথে। প্রবল জাতীয়তাবাদী চেতনা আর রাশিয়ার বলশেভিকদের থেকে আসা ফাইন্যান্সিয়াল ব্যাকআপে এই ন্যাশনাল আর্মি আর্মেনিয়ার ফোর্সকেও হারিয়ে দেয়, আবার গ্রিকদেরও পিছু হটতে বাধ্য করে। গ্রিকদের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর মোস্তফা কামালকে গাজী উপাধি দেওয়া হয়। 1922-এর আগস্টে মোস্তফা কামাল গ্রিকদের এগেনস্টে অল আউট অ্যাটাক লঞ্চ করেন। গ্রিক কন্ট্রোল ইজমির চলে আসে তুর্কিদের হাতে। মাত্র কিছুদিন আগেই ওয়ার্ল্ড ওয়ার 1 জেতা অ্যালাইড ফোর্স এক মোস্তফা কামালের সামনে নাকানি চুবানি খেতে থাকে। এদিকে রাশিয়ার অংশগ্রহণ আবার আরেক বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, এই চিন্তা থেকেই তড়িঘড়ি করে একটা শান্তি চুক্তির মিটিং ডাকা হয়। আর এই ট্রিটি অফ লুইজেনের মধ্যে দিয়েই ট্রিটি অফ সেভরেস বাতিল হয়, তুর্কিরা স্বায়ত্তশাসনের স্বীকৃতি পায়।
কিন্তু এতদিনে অটোমান না থেকে 1923-এর অক্টোবরের 29 তারিখ রিপাবলিক অফ টার্কি এর ঘোষণা করা হয়। এর অনেক বছর পর 1934 সালে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ করা হয়েছিল সারনেম ল। আর এই আইনের আন্ডারেই তুরস্কের প্রতিটা মানুষেরই একটা বংশগত নাম থাকতে হবে। সেই সভাতেই মোস্তফা কামালকে দেওয়া হয়েছিল আতাতুর্ক নামটা, যার অর্থ তুর্কদের পিতা। কিন্তু কাহিনী এখানেই শেষ না। আমাদের ঘটনায় এই পর্যন্ত যা যা বললাম, এই পর্যন্ত কিন্তু তুর্কির প্রায় প্রতিটা মানুষই মোস্তফা কামালের কাজকর্মকে সাপোর্ট করেছে, কারণ একটা স্বাধীন দেশ তিনি তাদের এনে দিয়েছেন। তার নামে কন্ট্রোভার্সিগুলো শুরু ঠিক এইখান থেকেই। নবগঠিত তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে আসন গ্রহণের পর মোস্তফা কামাল যে নতুন রিফর্মগুলো নিয়ে আসেন, সেগুলো নিয়েই শুরু হয় নানা রকমের বিতর্ক। এই তুরস্কের মানুষের প্রথম দিকে ধারণা ছিল তারা আবার হয়তোবা প্রথম খেলাফতের যুগে ফেরত যাচ্ছে, কিন্তু মোস্তফা কামালের এই সময় প্ল্যান ছিল তুরস্ককে একটা সেকুলার দেশ হিসেবে গড়ে তোলার। এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে, যার মধ্যে প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে জাস্ট জিওগ্রাফি। তুরস্ক বেসিক্যালি ইউরোপ আর মিডল ইস্টের একটা কানেক্টিং পয়েন্ট। সে চাইলেও কখনো পুরোপুরি ইউরোপিয়ান হতে পারবে না, কিন্তু ইউরোপের দরজা বন্ধ করে দিলে সেটা দেশের ইকোনমির ওপর খুবই ধ্বংসাত্মক একটা ইম্প্যাক্ট ফেলবে। বলশেভিকদের সাহায্য নিয়ে তারা গ্রিকদের হারিয়েছিল, কিন্তু এখন যদি এই বলশেভিকদের দিকেই তাকিয়ে থাকা লাগে সব সময়, তাহলে তুরস্ক কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তিনি একদিকে অ্যানশিয়েন্ট টার্কিশ ট্র্যাডিশন, অপরদিকে মডার্ন এডুকেশন সিস্টেমকে নিয়ে আসেন তুরস্কে, আর রিলিজিয়াস টিচিংকে আটকে দেন মসজিদ আর মাদ্রাসার সীমানা পর্যন্তই। তুরস্কে তিনি নিয়ে আসেন কেমালিজম, আর এই কেমালিজম বা সহজভাবে আমাদের বাংলায় বললে কামালবাদ, এই জিনিসটা কিন্তু পরবর্তী প্রায় 8 দশকে তুরস্কের প্রতিটা লেয়ারই বদলে দিয়েছে। নারী অধিকার যেমন প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি ইউরোপিয়ান কালচার জায়গা পেয়েছে তুরস্কে। কিন্তু একই সাথে আবার এই জিনিসের বাহানায় আরবিতে আজান দেওয়া বন্ধ করার মতো কাজও করেছেন তিনি। এখন এই জিনিসগুলো শোনা হয়তো আপনার মনে হতে পারে খুবই মুসলিম উম্মার এগেইনস্টে একটা কাজ, ট্রু, কিন্তু এখানে টোটাল মুসলিম উম্মা কি ভাবছে তার থেকে মোস্তফা কামালের কাছে ইম্পর্টেন্ট ছিল তার তুর্কির লোকজন কি ভাবছে। আর এইখানেই একটা বড় ডিলেমা কিন্তু চলে আসে। তুর্কিরাই কিন্তু সে সময় তাদের ধর্মের অবমাননা নিয়ে প্রায় কোনো কথাই বলেনি। অবশ্য এর পেছনে তুর্কিশ ল 5816 এর একটা বড় অবদান আছে, যেখানে কামাল আতাতুর্ককে নিয়ে বাজে কোনো কথা বলা একেবারে ইল্লিগাল ঘোষণা করা হয়। কিন্তু এই আইন এসেছে 1951-তে কামাল আতাতুর্কের মৃত্যুর পর। তো আতাতুর্ক তার জীবনদশায় কি করেছেন সেটা এই আইন দিয়ে আটকানো যায় না। আতাতুর্ক তার দেশে হিজাব নিষিদ্ধ করেছিলেন, এমনকি রাষ্ট্রধর্ম থেকেও তিনি ইসলামকে সরিয়ে দেন। অটোমানদের ক্লাসিক যে ফেস টুপি পরতো, আপনারা অনেক ছবিতেই দেখেছেন, সেইটা তিনি নিষিদ্ধ করে দেন। তার সময় মদের ফ্যাক্টরিগুলোকে আবারও চালু করা হয়। এছাড়াও আরো অজস্র ঘটনা ঘটে, যেগুলো দেখলে যে কেউই বিশ্বাস করবে যে মুস্তফা কামাল আতাতুর্ক সরাসরি ইসলামের বিরোধিতা করছেন। বহির্বিশ্বের অনেক মানুষই মুস্তফা কামালকে এই সময় ইসলাম বিদ্বেষী হিসেবে ঘৃণা করা শুরু করে। ধরলাম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউটা বাদ দিলাম, কিন্তু তারপরেও জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলেও আতাতুর্ক কিন্তু ডেমোক্রেসির কথা বলেছিলেন, অর্থাৎ গণতন্ত্রের কথা বলেছিলেন। কিন্তু এইটা বললেও আলটিমেটলি তিনি একজন অথরিটেরিয়ান ডিকটেটর বা স্বৈরশাসকই কিন্তু হয়ে ওঠেন। তার সময়ে কোনো বিরোধী দলই দাঁড়াতে পারেনি। যদিও এইটা এভাবে বলা হয় যে তিনি এই দেশটা জন্ম দেওয়ার কারণে এতটাই ফেমাস ছিলেন যে তার বিরুদ্ধে যে কেউ যাবে এই ধরনের মানুষ নাকি ছিল না। কিন্তু এইটা কি আসলেই হওয়া সম্ভব? আসলে ইতিহাস কিন্তু এমনটা বলে না। প্রোগ্রেসিভ রিপাবলিক পার্টিকে ব্যান করা হয় তার সময়, কারণ তারা নাকি অতিরিক্ত ইসলামিক। এটা নিয়ে ব্যাকল্যাশ ক্রিয়েট হতে থাকলে আতাতুর্কের অনুমতিতেই ফ্রি রিপাবলিকান পার্টি গঠিত হয়। কিন্তু তারা যখন হিউজ পাবলিক সাপোর্ট পাওয়া শুরু করে, তখন তাদেরকে আবার রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িয়ে ব্যান পর্যন্ত করে দেওয়া হয়। তুরস্কের রিটেন ল্যাঙ্গুয়েজে এতদিন পর্যন্ত আরবি অক্ষরের কিন্তু ব্যবহার হতো। আতাতুর্ক এসে সেটা সরিয়ে ল্যাটিন অক্ষর ব্যবহার করা শুরু করেন। তার লজিক ছিল এতে করে নাকি শিক্ষার হার বাড়বে, যেটা সত্যি শিক্ষার হার বেড়েছিল। কিন্তু একই সাথে 1000 বছর ধরে গড়ে ওঠা অটোমান কালচার আস্তে আস্তে জনগণের চোখের আড়ালে চলে যাওয়া শুরু করে। তিনি সরাসরি তুরস্কে বিদ্যমান শরিয়া আইন বাদ দিয়ে ওয়েস্টার্ন ল বা পশ্চিমা আইন নিয়ে আসেন। এমনকি তার সময় ক্যালেন্ডারও বদলে যায়। একই সময় তিনি টার্কিশ হিস্ট্রি থিসিস এবং সান ল্যাঙ্গুয়েজ থিওরি নামে দুইটা থিওরির জন্ম দেন, যেখানে তুর্কিদেরকে অরিজিন অফ সিভিলাইজেশন এবং তাদের ভাষাকেই একমাত্র প্রথম ভাষা বলা হয়। এই জিনিসটা কিন্তু কিছুটা হিটলার যেরকম আরিয়ান রেস থিওরি দিয়েছিলেন, অর্থাৎ বলেছিলেন আরিয়ানরা বা প্রকৃত জার্মানরাই সব থেকে সেরা জাত মানুষের মধ্যেও,
এখানেও কিন্তু কিছুটা সিমিলার জিনিসই বলা হয় যে তুর্কিরাই নাকি আসলে একদম সেরা জাত। তার এই রেস সুপিরিয়রিটির মনোভাব আমরা কিন্তু অ্যাকশনেও দেখি। কুর্দিদের করা 1925-এর শেখ সাইদ রেবেলিয়ন আর 1937-38-এর দারসিম রেবেলিয়ন থামাতে হাজার হাজার কুর্দিদেরকে হত্যা করে কামাল আতাতুর্কের আর্মি। এমনকি কুর্দিশ ভাষা সেটাকে ব্যান করে দেওয়া হয় তুর্কিতে, আর তাদের কুর্দিশ নাম বাদ দিয়ে ডাকা হয় মাউন্টেন টার্কস বা পর্বতের তুর্কি নামে, যেটা কিন্তু এখন পর্যন্ত তারা ইউজ করে একটা গালির মতো করে। একই সাথে স্টেট অফ টার্কি প্রতিষ্ঠার পর যেসব গ্রিক আর আর্মেনিয়ানের ঘরবাড়ি ছিল তুরস্কে, তাদেরকে জোরপূর্বক গ্রিসে আর আর্মেনিয়াতে ডিপোর্ট করে দেওয়া হয়। ধারণা করা হয় মুস্তফা কামাল আতাতুর্কের এই পলিসির কারণে প্রায় মিলিয়নেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছিল। আতাতুর্কের হাত ধরেই তুরস্কে একটা এলিট সোসাইটি গড়ে ওঠে, যারা ন্যাশনালিজম, রিলিজিয়ন সবকিছুর উপরে সেই কেমালিজমকে ধারণ করত। দেশের ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সেক্টর সবই ছিল তাদেরই হাতে। কিন্তু তারপরেও সেইটাও এনাফ ছিল না। মুস্তফা কামাল আতাতুর্ক নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার রেজিমের বিভিন্ন পলিটিক্যাল সিনেও মিলিটারিকে ইনভলভ করা শুরু করেন, যেটার রেজাল্ট তার পরবর্তী সময়ে তুরস্ক ভোগ করেছে অজস্র মিলিটারি কুয়ের মধ্যে দিয়ে। অ্যান্ড এই প্রতিটা কুয়েরই ট্যাগ ছিল জাস্ট একটা, প্রোটেক্টিং আতাতুর্কস লেগেসি। এমনকি আজকের দিনেও তুরস্ক কিন্তু পুরোপুরি ডেমোক্রেটিক একটা দেশ বলা যায় না। তাদের রুলিং পার্টি প্রায় 21 বছর ধরে ক্ষমতায় আছে। সো অথরিটেরিয়ান রুল বা এই ধরনের রাজতন্ত্র টাইপের রুল সে ব্রেক করবে বলে খেলাফতকে নামিয়ে দিয়ে আতাতুর্ক আসলে নিজেও সেই কাজটাই কিন্তু রিপিট করেছিল। কিন্তু এই সব কিছুর পরেও অ্যাজ এ লিডার সব থেকে বাজে যে জিনিসটা কামাল আতাতুর্কের দিকে নজর পড়ে সেটা হচ্ছে তার মদের প্রতি আসক্তি। অসংখ্য পাবলিক ইভেন্টে তাকে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে। মদ জিনিসটাকে সে তুরস্কে নর্মাল করার জন্য অনেক কাজ করেছে। ইনফ্যাক্ট উনি যে মারা যান সেটাও কিন্তু লিভার সিরোসিসেই। অ্যাজ এ লিডার, অ্যাজ এ ভিশনারি, এই একটা কাজ তার অনেক অনেক ভালো কাজকেই আসলে ওভারশ্যাডো করে ফেলে। কিন্তু আপনার কাছে তারপরেও কোয়েশ্চেন আসবে যে তুরস্কের মানুষেরা কেন এই জিনিসটা বিরোধিতা করেনি? যদি তিনি আসলেই এতটা স্বৈরশাসক হন, কেন তুরস্কের মানুষেরা তার বিরুদ্ধে যায়নি? এখানেই মোট দুইটা অ্যাঙ্গেল আসে। একটা অ্যাঙ্গেল আতাতুর্ক আর তার কাল্ট অফ আতাতুর্করাই তৈরি করেছেন। আতাতুর্ক তার শাসন আমলে 10,000-এরও বেশি সেকুলার স্কুল প্রতিষ্ঠা করেছেন। ওয়েস্টের সাথে নর্মালাইজেশনে অজস্র ব্যবসা এসেছে তুরস্কে, ফান্ডিং এসেছে, আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সুযোগ এসেছে। ইন্টেলিজেন্স এজেন্সিও ডেভেলপ করতে ওয়েস্টার্ন হেল্প এসেছে। যদিও এটা বেশ পরে, কিন্তু আলটিমেটলি এই সব সুযোগ সুবিধা এসেছিল কারণ আতাতুর্ক তার দেশকে সেকুলার করে গড়ে তুলেছিলেন। আর সেকেন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে তুর্কদের পিওর ইমোশনের একটা জায়গা। আতাতুর্ক জন্ম না নিলে আসলেই তুরস্ক নামের কোনো দেশ থাকতো কিনা সেটার গ্যারান্টি কিন্তু নাই। জাস্ট ইম্যাজিন করেন, আতাতুর্কের লিডারশিপে ওয়ার্ল্ড ওয়ার 1 জিতে আসা অ্যালাইড কোয়ালিশন পিছু হটতে বাধ্য হয়েছিল। যেখানে অটোমান খেলাফত হাল ছেড়ে দিয়েছিল, প্রায় এম্পায়ার বেঁচে দিচ্ছিল, সেখানে একজন মানুষ কিন্তু হাল ছাড়ে নাই। আর এই কারণেই তার সব থেকে বড় সমালোচকও এই জিনিসটা স্বীকার করেন যে আতাতুর্ক না থাকলে এতদিনে ইউরোপ এশিয়ার মিলনস্থলটা পুরোপুরি ওয়েস্টার্ন একটা দেশই হয়ে যেত। ইস্তানবুল আবারও হয়তো তার রোমান সৃষ্টির কনস্ট্যান্টিনোপলের অবস্থাতেই ফেরত যেত। এই জায়গাটা আবারও হতো পশ্চিমা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর, যেমনটা প্রায় 1000 বছর আগে ছিল। আর সেখানে থেকেই তারা হয়তো আরো বেশি আধিপত্য চালাতে পারত আজকের দিনের মিডল ইস্টের মুসলিম দেশগুলোতে। আর ঠিক এই কারণেই মুস্তফা কামাল আতাতুর্ককে আপনি একজন কমপ্লিটলি ভিলেন বা কমপ্লিটলি হিরো এটা বলতে পারবেন না। তিনি ছিলেন একজন আদর্শ তুর্কের প্রতিচ্ছবি। তার কাছে তুরস্কের আগে আর কোনো কিছুই ছিল না, ইভেন তার নিজের ধর্মও না। এই জন্যই হয়তো তুরস্কের মানুষ তাকে এতটা পছন্দ করে। অথবা এটাও হতে পারে যে পুরো তুরস্কের মানুষই একদম ব্রেইন ওয়াশ ছিল। তবে যাই হোক না কেন, রিসেন্ট সময়ে কিন্তু রিসেপ তায়েব এরদোগানের কনজারভেটিভ জেকে পার্টি ক্ষমতায় আসার পর মুস্তফা কামাল আতাতুর্কের বেশ কিছু রিফর্মগুলোকে চ্যালেঞ্জ করা শুরু করেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু কেউই আতাতুর্কের অবদান নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, কারণ রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে তিনি একজন বিতর্কিত ব্যক্তি হলেও ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে তিনি কিন্তু এখনো তুর্কিদেরই ন্যাশনাল হিরো। তার মুখ দিয়েই এসেছিল হোয়াট হ্যাপিনেস ইট ইজ টু কল ওয়ানসেলফ এ টার্ক। সো এই ছিল মুস্তফা কামাল আতাতুর্কের ভিডিও। আমি জানি আপনারা সবাই আসলে অনেক বড় বড় ভিডিও চান আমার কাছ থেকে। এই ভিডিওটা আমি আমার যতটুকু সম্ভব লেন্দি করার চেষ্টা করেছি। এই ভিডিওতে আপনাদের
পছন্দ অপছন্দ কমেন্ট করে যেতে পারেন। অ্যান্ড এই ভিডিওতে রিয়াকশনটা কেমন আসে সেইটা আসলে ডিপেন্ড করবে এই চ্যানেলে লম্বা ভিডিও আসবে ফিউচারে নাকি আরেকটু ছোট ভিডিও আসবে। বিকজ এই ধরনের ভিডিও বানাতে টু বি অনেস্ট আমার 10-12 মিনিটের ভিডিও বানাতে যেটুকু কষ্ট হয় তার অ্যাটলিস্ট 3 গুণ বেশি এফোর্ট দেওয়া লাগছে। সো রিটার্নটাও আসা অবশ্যই ইম্পর্টেন্ট। সো আপনারা এই ভিডিওটা পছন্দ করলে নিচে অবশ্যই কমেন্ট করে যাবেন, শেয়ারও করেন, ভালো লাগবে। আর এই তো আপনার মন্তব্য দিয়ে যান, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।